আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা সিলেট বোর্ড ২০২৪ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে, যেমন এখানে বলা হলো লোহার তৈরি একটি সমবৃত্ত ভূমিক বেলন, বেলনকে আমরা আরেকভাবে বলতে পারি সিলিন্ডার। বেলন বা সিলিন্ডার একই জিনিস। লোহার তৈরি একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা 4 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এই হচ্ছে উদ্দীপকে দেওয়া তথ্য। একটা সিলিন্ডার বা বেলুন, যেমন আমার হাতে থাকা কলমটাও কিন্তু একটা সিলিন্ডার বা বেলুন, দেখতে খুবই ছোট দেখা যাচ্ছে। বাসা বাড়িতে যে গ্যাসের যে বোতল, সেটাই আমরা মনে করি যে সিলিন্ডার। এছাড়াও যে ওই যে বিস্কিটের যে প্যাকেটগুলো যেরকমভাবে থাকে, এই যে এটাও কিন্তু একটা সিলিন্ডার। হাতে থাকা কলমটা একটা সিলিন্ডার, ঠিক আছে। আমরা যে গ্লাসে পানি খাচ্ছি সেটাও কিন্তু সিলিন্ডার, ঠিক আছে। ওকে, তো এখন দেখেন যে বিষয়, তো লোহার তৈরি একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা 4 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে 4 সেন্টিমিটার ব্যাস 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাস যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত? 2। ব্যাসার্ধ কত? 2। তাহলে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে আমাদের কাছে। খুবই সহজ একটি প্রশ্ন। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার। আমরা জানি যে গোলকের ব্যাস 4, তাহলে ব্যাসার্ধ হবে 2, তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। তো পাই এর মান 3.1416, আর এর মান 2 বসিয়ে দিলাম ক্যালকুলেশন করে 50.2656 এই আসছে ফলাফল। কারণ 2 কে স্কয়ার করলে 4 হবে, 4 4 16, 16 কে 3.1416 দ্বারা আমরা গুণ করলে এই ফলাফলটা পাবো। চলুন আপনাদেরকে একটু দেখাই। ক্যালকুলেটর নিয়ে আমরা এখন ক্যালকুলেটর নিলাম। তো 16, এই যে 4 আর 4 গুণ করলে 16, 16 কে গুণ করব 3.1416 দ্বারা 50.2656 ফলাফল আসছে। আচ্ছা, তো ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ। যে গোলকের ব্যাস 4 সেন্টিমিটার, ওই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 50.2656 বর্গ সেন্টিমিটার। তো এই হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটু বোঝার চেষ্টা করি। বেলনটির, ওই যে উদ্দীপকে যে বেলনের কথা বলা হচ্ছে, বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল যত, ওই একই ক্ষেত্রফল বিশিষ্ট একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা করব কি, প্রথমেই বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। যেই ফলাফল বের হবে আমরা বলবো এই একই ক্ষেত্রফল হচ্ছে ঘনকের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল যখন আমরা জেনে যাব, সেখান থেকে আমি বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। ঘনক কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। আচ্ছা, তো সবার আগে আমরা বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল আগে বের করি। দেওয়া আছে বেলনের উচ্চতা 4 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তাহলে বেলনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি প্রিয় শিক্ষার্থীরা? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। এই যে অধ্যায় 13 ঘনজ্যামিতি, এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যদি আমরা এই অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে আমাদের আয়ত্তে থাকে, ঘনজ্যামিতি রিলেটেড যে সূত্রগুলো সেগুলো ভালোভাবে আয়ত্ত থাকলে এই সৃজনশীল প্রশ্নগুলো খুব সহজে তাড়াতাড়ি সমাধান করে ফেলা সম্ভব। তো বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আর মানে ব্যাসার্ধ, এইচ মানে উচ্চতা। তো আপনি দুইটাই জানেন, এই যে উচ্চতাও জানেন, ব্যাসার্ধও জানেন, জাস্ট মানটা বসায় দেন। 2 ইন্টু 3.1416, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো 6, আর মানে ব্যাসার্ধ, তাহলে 6, উচ্চতা হচ্ছে 4, তাহলে বসান। ক্যালকুলেশন করলে 376.992। আমরা যদি ক্যালকুলেশনটা দেখাই এখানে ক্যালকুলেটারে, এই যে দেখেন যে বিষয়টা, এটা একটু এদিকে আনি। দেখেন 6 আর 4 যোগ করলে হয় 10, 10 কে 6 দিয়ে গুণ দেন 60, 60 কে 2 দিয়ে গুণ দেন 120, 120 কে 3.1416 দ্বারা গুণ করেন, 120 কে গুণ করেন 3.1416 দ্বারা 376.992, 376.992 বর্গ সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল বলছে এই জন্য বর্গ শব্দটা আসছে। হ্যাঁ, তাহলে বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 376.992 বর্গ সেন্টিমিটার। তাহলে বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল যত, এটাই কিন্তু ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো আমাদেরকে বলছে ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য বের করো। বের করো মানে আমি আগে থেকে জানি না, তো আমি ধরে নিচ্ছি
ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য এ, ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, এটা ধরে নিচ্ছি আমরা, ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তাহলে ঘনকের যদি প্রতিবাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার হয়, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? 6a স্কয়ার বর্গ সেন্টিমিটার। একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ওই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। কারণ 6 গুণ এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। কারণ আপনারা জানেন যে ঘনকের প্রত্যেকটা তল একটা বর্গ, ঘনকের প্রত্যেকটা তল এক একটা বর্গ। তো সেই হিসাবে ঘনকের মধ্যে তল আছে 6টা, তারপরে 6টা বর্গ। তো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ঘনকের একটি তল, ঘনকের একটি তল মানে এক পাশ, ঘনকের একটি তলের ক্ষেত্রফল হবে এ স্কয়ার। কারণ যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, তো ঘনকের প্রতিটি তল এক একটা বর্গ। তো আমি যদি ঘনকের একটা তলের ক্ষেত্রফল বের করেছি, মানে একটা সাইড, একটা তলের ক্ষেত্রফল বের করি, তাহলে যেহেতু এটা বর্গ, তাহলে প্রতিবাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই তলের ক্ষেত্রফল কত হবে? এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তো এখন এইরকম তল আছে কয়টা? 6টা। এই একটা তল, আবার এদিকে একটা, এদিকে একটা, ওইদিকে একটা, উপরে একটা, নিচে একটা, খেয়াল করে দেখেন 6টা তল আছে ঘনকের মধ্যে। তাহলে 6টা তলই তো সমান, তা 6 দিয়ে গুণ দিলেই সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এই জন্য আমরা বলতেছি যে যদি একটা ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। আর প্রশ্নে বলা আছে বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল যত, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তত। তাহলে বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল 376.992, তাহলে এইটা ঘনকেরও সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে একবার বের করলাম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কয়ার, আরেকবার বের করলাম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 376.992, যেহেতু প্রশ্নে বলা আছে। তার মানে 6a স্কয়ার মানেই হলো 376.992। কারণ এটাও ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটাও ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। কারণ বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল মানেই হলো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এই মুহূর্তে প্রশ্ন অনুযায়ী। তাহলে 6a স্কয়ারের মান 376.992। এবার আমি কি করব? এ স্কয়ারকে রেখে 6কে ওই সাইডে পাঠিয়ে দিব, ভাগ দিয়ে যে রেজাল্ট আসবে এরপর আমি এবার বর্গমূল করে ফেলবো, ব্যাস এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। একদম সহজ প্রশ্ন। এই যে দেখেন যে এই বিষয়টা, তাহলে আমরা লিখলাম যে এই যে 6 দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে ভাগ করলে এইটা আসে 62.832, 832। এবার একদিকের স্কয়ারকে আরেকদিকে পাঠিয়ে দিই, তাহলে রুট হয়ে যাবে। একদিকের স্কয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার 62.832। তাহলে এ এর মান 7.93, এ এর মান 7.93 সেন্টিমিটার প্রায়, সেন্টিমিটার প্রায়। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য হলো 7.93 সেন্টিমিটার প্রায়। ঘনকটির বাহুর দৈর্ঘ্য 7.93 সেন্টিমিটার প্রায়। এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। খ নাম্বার প্রশ্নে কি বলছিল? উদ্দীপকের যেই বেলন, সেই বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল হলো একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনকটির বাহুর দৈর্ঘ্য বের করো। আমরা ঘনকটির বাহুর দৈর্ঘ্য বের করলাম 7.93 সেন্টিমিটার প্রায়। তো আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নে তাকাই। গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে বেলনে ব্যবহৃত লোহা দিয়ে 6 সেন্টিমিটার ব্যাসের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে? আমাদেরকে গোলক বানাইতে হবে, নতুন নতুন করে গোলক বানাইতে হবে। উদ্দীপকে যেই বেলনটা দেওয়া আছে, লোহার তৈরি একটি সমবৃত্ত ভৌমিক বেলন, মানে সিলিন্ডার, এক কথায় বলতে গেলে সিলিন্ডার বললে আপনাদের এটা চিনতে সুবিধা হয়। তো এই যে সিলিন্ডার দেওয়া, বেলন দেওয়া, এই বেলন থেকে লোহা নিয়ে নিয়ে আমরা সিলিন্ডার বা এই যে গোলক বানাবো। কি বানাবো? গোলক বানাবো। সিলিন্ডার থেকে লোহা নিয়ে গোলক বানাবো। সিলিন্ডার থেকে, এই যে সিলিন্ডার থেকে লোহা নিয়ে নিয়ে আমরা গোলক বানাবো। সিলিন্ডার থেকে লোহা নিয়ে গোলক বানাবো, ঠিক আছে? তো সিলিন্ডার থেকে লোহা নেওয়া মানে হচ্ছে তার আয়তন নেওয়া। আপনি সিলিন্ডার থেকে অল্প একটু লোহা নিয়ে গেলেন, তার মানে তার আয়তন থেকে একটা অংশ নিয়ে নিলেন, ওইটা দিয়ে আপনি একটা গোলক বানাইছেন। আবার সিলিন্ডার থেকে একটা অংশ নিয়ে আপনি আবার একটা গোলক বানাইলেন। এই হচ্ছে আমাদেরকে বলছে কয়টা গোলক আমরা বানাইতে পারবো। গোলকের ব্যাস বলে দিছে, গোলকের ব্যাস 6 সেন্টিমিটার। গোলকের ব্যাস 6 সেন্টিমিটার। তো গোলকের ব্যাস 6 সেন্টিমিটার মানে হলো ব্যাসার্ধ 3। ব্যাসার্ধ 3, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 3।
তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক বানাইতে হবে। এই সিলিন্ডারের ভিতর থেকে আমি একটু একটু করে লোহা নিয়ে যাব, নিয়ে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করব। তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করি, খুবই সহজ অঙ্ক। আমি আবার একটু বুঝাই বলি যে যেই সিলিন্ডারটা আমাদের উদ্দীপকে বলা আছে, সিলিন্ডারটা তো বড়, আমরা সেই সিলিন্ডারের ভিতর থেকে একটু লোহা নিব, নিয়ে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আমরা বানাবো। আবার ওই সিলিন্ডার থেকে একটু লোহা নিয়ে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক বানাবো। একই কাজ আবার করব। তো এইভাবে করে দেখতে দেখতে আমরা দেখব যে ওই সিলিন্ডার থেকে লোহা নিতে 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 একদম লোহা শেষ করে ফেলবো। কয়টা গোলক বানানো গেছে? ওই সিলিন্ডার থেকে লোহা নিয়ে নিয়ে গোলক বানাইতে বানাইতে ওই সিলিন্ডারের লোহা শেষ হয়ে যাবে। কয়টা গোলক তৈরি হলো? এটা হচ্ছে মূল বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, সিলিন্ডার থেকে লোহা নিবেন মানেই হলো সিলিন্ডারের আয়তন থেকে আপনি একটা অংশ নিয়ে নিচ্ছেন, আবার লোহা নিচ্ছেন, তার মানে আয়তন থেকে আবার একটা অংশ নিয়ে নিচ্ছেন। এইভাবে করে করতে 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 সিলিন্ডারের পুরা আয়তনটা শেষ হয়ে যাবে। সব আয়তন চলে আসবে গোলকের মধ্যে। এক একটা গোলকের মধ্যে ওই সিলিন্ডারের আয়তন চলে আসছে। এক একটা গোলকের মধ্যে যতগুলো গোলক আমি বানাইতে পারবো, আমি বুঝবো এই সবগুলো গোলক একত্রে ওই সিলিন্ডারের আয়তনের সমান। যতগুলো গোলক আমি ছোট ছোট গোলক বানাইতে পারবো, এই সবগুলো গোলককে একত্রিত করে আমি বুঝতে পারবো ওই সিলিন্ডারের আয়তন আর এই সবগুলো গোলকের আয়তন সমান সমান। তো চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। সবার প্রথমে সিলিন্ডারের আয়তন, সিলিন্ডার মানে বেলন, বেলনের উচ্চতা দেওয়া আছে 4, বেলনের ব্যাসার্ধ দেওয়া আছে 6। তাহলে লোহার তৈরি বেলনের আয়তন পাই আর স্কোয়ার এইচ। মান বসাই দেই। আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে 6, এইচ মানে উচ্চতা, উচ্চতা 4। ক্যালকুলেশন করলে 452.3904 ঘন সেন্টিমিটার। এটি হচ্ছে বেলনের আয়তন। এবার আসেন আমরা গোলকের আয়তন বের করব। গোলকের ব্যাস ছিল 6, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট গোলক, নিরেট গোলক মানে গোলকের ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না। নিরেট মানে কোনো ফাঁকা জায়গা নাই, নিরেট মানে কোনো ফাঁকা জায়গা নাই। তাহলে গোলকের ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না, পুরাটা ভরা লোহা দিয়ে। আচ্ছা, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন, যেহেতু গোলক বলছে, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। আর মানে ব্যাসার্ধ। তো এখানে এই যে আর, আমরা তো জানি যে এই গোলকের আয়তন নির্ণয় করার সূত্র 4/3 পাই আর কিউব। তো এই যে আর, এই আর দ্বারা তো ব্যাসার্ধকে বোঝানো হচ্ছে। তো এই ব্যাসার্ধ কোনটা? এখানে তো ব্যাসার্ধ দেওয়া, মনে রাখতে হবে এই ব্যাসার্ধ বলতে গোলকের ব্যাসার্ধকে বোঝানো হচ্ছে। এখানে যে ব্যাসার্ধ ছিল সেটা সিলিন্ডারের ব্যাসার্ধ, আর এখানের যে ব্যাসার্ধটা সেটা গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ 3। তাহলে আমরা এখন এই আর এর মান বলতে 3 বসাবো। পুরোটা ক্যালকুলেশন করলে ফলাফল আসে 113.0976। আপনি 3 কিউব ফলাফল বের করবেন, তাকে 4 দিয়ে গুণ করেন, 3.1416 দ্বারা গুণ করেন, এরপরে 3 দিয়ে ভাগ করেন, তাহলে ফলাফল আপনার সামনে চলে আসবে। চলো আমি একটু দেখাই। সেটা হচ্ছে 3 কিউব, 3 কিউব তাহলে 27 গুণ 3.1416 গুণ 4 এই আসছে ফলাফল। তাকে ভাগ করব 3 দ্বারা, 113.0976, 113.0976 এই হচ্ছে বিষয়। তাহলে আমরা গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন বের করে ফেললাম। তাহলে সিলিন্ডারের আয়তনও বের করা হয়েছে, এখন গোলকের আয়তনও বের করা হয়েছে। এখন সিলিন্ডারের আয়তনকে গোলকের আয়তন ভাগ দিলেই কিন্তু হয়ে যায়। সিলিন্ডারের আয়তনকে গোলকের আয়তন দিয়ে ভাগ দিলে আমরা সংখ্যাটা পেয়ে যাব যে কয়টা গোলক আমরা তৈরি করতে পারবো। মনে করেন আপনার কাছে 100 টাকা আছে, তা আপনি চাচ্ছেন এই 100 টাকাকে ভাঙানোর জন্য, এবং এই 100 টাকাকে আপনি মূলত 20 টাকার নোটে রূপান্তর করতে চাচ্ছেন। যে 100 টাকার নোট, এটা দিয়ে অন্যদের রিক্সা ভাড়া বা অন্য কিছু করতে একটু কষ্ট হইতেছে, ভাঙতি থাকলে খুব ভালো হয়। তো আপনি দোকানে গিয়ে বলেন যে 100 টাকার নোট ভাঙতি করে দেন, 20 টাকার নোট দিলে ভালো হয়। তাহলে আপনি কয়টা 20 টাকার নোট পাবেন? 100 টাকার নোট দিয়ে আপনি কয়টা 20 টাকার নোট পাবেন? তাহলে আপনি 100 টাকাকে ভাগ করতে হবে 20 দিয়ে। তাহলে 100কে 20 দিয়ে ভাগ দিলে 5, তাহলে আপনি 5টি নোট পাবেন। একই রকমভাবে আপনি সিলিন্ডার থেকে একটু একটু করে লোহা নিয়ে আপনি গোলক তৈরি করতেছেন। তো কয়টা গোলক বানাইতে পারবেন? সিলিন্ডারের আয়তনকে ভাগ করতে হবে গোলকের আয়তন দিয়ে।
সিলিন্ডারের আয়তনকে ভাগ করতে হবে গোলকের আয়তন দিয়ে, তাহলে আপনি পেয়ে যাবেন সংখ্যাটা। তো এখানে আমাদের দেখেন যে এই বিষয়টা, এই যে সিলিন্ডারের আয়তনকে আমরা ভাগ করব গোলকের আয়তন দিয়ে, তাহলে আসে 8। তার মানে আমরা 8টা গোলক তৈরি করতে পারবো। ওই সিলিন্ডার থেকে লোহা নিয়ে নিয়ে আমরা যে গোলক বানাচ্ছি, আমরা মোট 8টা গোলক বানাতে পারবো। তো এখন এখানে কিভাবে লিখছি, আপনি এখানে যেভাবে লিখছে এইভাবে না লিখে আপনি চাইলে সরাসরি লিখতে পারেন যে অতএব গোলক তৈরি করা যাবে এত ভাগ এত টি। এখানে টি লিখে দেন, টি, এখানেও টি, তাহলে এত টি, 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। আর এখানে তারা যেভাবে করে লিখছে, এটা কীভাবে করে লিখছে, ধরে নিছে আমরা কয়টা গোলক বানাইতে পারবো, ধরি আমরা n সংখ্যক গোলক তৈরি করতে পারবো, ধরি n সংখ্যক গোলক তৈরি করতে পারবো। তো এখন ওই n কে যদি আপনি গুণ দেন গোলকের আয়তন দ্বারা, গোলকের আয়তন দ্বারা, তাহলে আমরা কি পাবো, সিলিন্ডারের আয়তন। কি পাবো, সিলিন্ডারের আয়তন। n ইন্টু গোলকের আয়তন সমান সিলিন্ডারের আয়তন। কেন, আপনি ওই যে 20 টাকার নোট বানাইতে চান, কয়টা 20 টাকার নোট পাবেন, 5টা, তাহলে 5টা 20 টাকার নোট পাবেন, তাহলে 5 গুণ 20 সমান কত, এই যে 100। তো একই রকম ভাবে আপনি তো সিলিন্ডারের আয়তন থেকে লোহা নিয়ে নিয়ে আপনি গোলক বানাচ্ছেন, তাহলে কয়টা গোলক বানাইতে পারবেন, ওই সংখ্যাকে যদি গোলকের আয়তন দিয়ে গুণ দেন, তাহলে ঘুরে ফিরে সিলিন্ডারের আয়তন আপনার সামনে চলে আসবে। তো এটা এইভাবে করে লিখছে যে ধরি বেলনে ব্যবহৃত লোহা দিয়ে 6 সেন্টিমিটার ব্যাসের n সংখ্যক গোলক তৈরি করা যাবে, তাহলে একটা গোলকের আয়তন গুণ কয়টা গোলক বানাইতে পারবো সেই সংখ্যাটা, তাহলে এই সামগ্রিক ফলাফলটা হবে সিলিন্ডারের আয়তনের সমান। একটা গোলকের আয়তন গুণ কয়টা গোলক বানাইতে পারবো সেই সংখ্যাটা, তাহলে সামগ্রিকভাবে ফলাফল চলে আসবে সিলিন্ডার আয়তনের সমান। এবার আপনি এটা দিয়ে ভাগ দিলে ফলাফল চলে আসছে, বেলনে ব্যবহৃত লোহা দিয়ে 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে বিষয়। তো সিলেট বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা আজকের পর্বে সমাধান করলাম।